দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হল ইভিএমই বাঁচিয়ে দিল সম্বন্ধ। বহুল চর্চিত নির্বাচনী পালা সাঙ্গ হয়েছে। আপাতত নির্বাচন কমিশনের বিভিন্ন রিপোর্ট সামনে আসছে। 303 থেকে কমে 240 হয়েছে শাসক বিজেপির। যদিও এককভাবে 370-এর স্বপ্ন দেখেছিল তারা, স্বপ্ন দেখে 130টি আসন কম পেয়েছে। তবে সম্প্রতি নির্বাচন কমিশনের একটি তথ্য সামনে এসেছে, যাতে এটা স্পষ্ট যে এই 240টি আসনও একটা সময় নিশ্চিতই ছিল না। যে করেই হোক শেষ মুহূর্তের এক অসম্ভবকে সম্ভব করেছে শাসক বিজেপি। এই ক্ষেত্রে মোদি হাওয়া কোনো কাজ করেনি, বরং বলা যায় মোদি ম্যাজিক কিংবা আধুনিক প্রযুক্তি এই ক্ষেত্রে আসল কাজটি করে দিয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে বিজেপি যে 240টি আসনে জয়লাভ করেছে, তার মধ্যে 49টি আসনের ব্যবধান মাত্র 200 থেকে 1000 ভোট। সাধারণভাবেই ভারতবর্ষের একটি লোকসভা কেন্দ্রে মোটামুটিভাবে 14 থেকে 16 লাখ ভোটার থাকে। এইরকম বিশাল সংখ্যক ভোটারের মাঝে এত কম ব্যবধানে একেবারেই অকল্পনীয়। কিন্তু ঘটনা এটাই যে 49টি কেন্দ্রে 200 থেকে 1000 ভোটের ব্যবধানে জয়লাভ করেছে শাসক বিজেপির প্রার্থীরা। ভোট গণনার নামে কি হয়েছে সেটা হয়তো প্রকাশ্যে আসবে পরবর্তীতে। তবে বিশাল সংখ্যক ভোটারের কেন্দ্রে এই ধরনের সামান্য ব্যবধান একাধিক সন্দেহের জন্ম দিয়েছে। ভোটের দুদিন পর ইন্ডিয়ার বৈঠকে প্রাথমিকভাবে আইনি লড়াইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে খবর। জোটের 27টি দল একজোটে আইনি লড়াইয়ের পথে যেতে পারে। 240 থেকে 49টি যদি কমে যায় তাহলে হাতে থাকে 191। মাথায় রাখতে হবে, রাহুল গান্ধী গত 2.5 মাস ধরে আগাগোড়াই প্রচারে একটা কথাই বলে গিয়েছেন যে 200-এর আগে থেমে যাবে বিজেপি। অফিসিয়ালি 240টি আসন তারা পেয়েছে। আর নির্বাচন কমিশনের তথ্যে দেখা যাচ্ছে 49টি কেন্দ্রে 200 থেকে 1000 ভোটে জয়ী হয়েছে তারা। অতএব এই কথা নির্দ্বিধায় বলা যায় যে এই যাত্রায় ইভিএমই বাঁচিয়ে দিয়েছে। মোদি ম্যাজিক বলতে কিছুই নেই। হয়তো ভবিষ্যতে আরও তথ্য আসবে। আপাতত নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এই চমকপ্রদ খবর সামনে আসতেই একটা অন্য ধরনের আশঙ্কা তৈরি হয়েছে। এই আশঙ্কা আসলে কতদূর সত্যি কিংবা কতটা মিথ্যা তা নিয়ে হয়তো একটা জোর তর্কাতর্কি শুরু হয়ে যাবে। তবে এই অবিশ্বাস্য ফলাফল জনমনে একটা অন্য ধরনের প্রশ্ন জন্ম দেবে বলাই বাহুল্য। প্রথম পর্বের ভোটের 4 দিন আগেও যেখানে এককভাবে 370 আর দলগতভাবে 400 পারের আত্মবিশ্বাসী গল্প শুনিয়েছিলেন প্রধানমন্ত্রী, তা প্রথম পর্বের ভোটের পর থেকেই থেমে যেতে শুরু করেছে। প্রথম 4 দফার পর রীতিমতো আতঙ্কগ্রস্ত হয়ে সাম্প্রদায়িক ভাষণ রাখতে শুরু করেছিলেন। শেষ 3 দফায় 100-এর বেশি আসন দখল করে বিজেপি। বস্তুত এটা নিয়েও একটা অন্য ধরনের গন্ধ রাজনীতির বাজারে ছড়িয়ে পড়েছে। এবার নতুনভাবে বাজারে এসেছে আরও চমকপ্রদ তথ্য। সব মিলিয়ে এই প্রশ্ন উঠতেই পারে যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটে এই জয় আদৌ কতটা গৌরবের। রাষ্ট্রশক্তিকে সঙ্গে নিয়ে 2.5 মাস ধরে টানা প্রচার, নির্বাচনী বন্ডের কল্যাণে শিল্পপতিদের কাছ থেকে বিশাল অর্থ, সমস্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সব কিছুকে সঙ্গে নিয়ে যুদ্ধে নেমেছিল বিজেপি। কিন্তু দেখা গিয়েছে তাদের দ্বিতীয় দফার জয়ে কিছুটা অগৌরবের ছায়া। তাহলে কি আদৌ ফেয়ার প্লে গেম হয়নি? নিজেদের কোণঠাসা অবস্থা থেকে রক্ষা পেতেই কি ইভিএমের আশ্রয় নিতে হয়েছে শেষ পর্যন্ত? আমেরিকা সহ পশ্চিম ইউরোপের কোনো দেশেই কিন্তু নির্বাচনে ইভিএমের ব্যবহার করা হয় না। যারা প্রথম দিকে ইভিএমের ব্যবহার করত তারা এর অসংখ্য ত্রুটি খুঁজে পেয়েছে। ফলে ইভিএম বাদ দিয়ে ব্যালট পেপারেই ভোট প্রক্রিয়া সম্পন্ন হয় ওইসব দেশে। কিন্তু আমাদের দেশের বৈশিষ্ট্য হলো উন্নত দেশগুলি যাকে বর্জন করে তাকে আমরা সাদরে গ্রহণ করি। সদ্য সমাপ্ত নির্বাচনের পর হয়তো এবার ইভিএম নিয়ে এবার বিরোধীরা জোরদার আন্দোলন শুরু করবে। মন্ত্রী বিকাশের কেন্দ্রে থেমে আছে গ্রামের বিকাশ, কাঁদছেন মানুষ। মন্ত্রী বিকাশ দেববর্মার নির্বাচনী কেন্দ্রেই থমকে রয়েছে বিকাশ। সবকা সাথ সবকা বিকাশ এখানে হুমকি খেয়ে পড়ে গিয়েছে।
গোটা এলাকার মানুষের ভোগান্তিকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। হঠাৎ করেই বিকাশ দেববর্মা মন্ত্রী হয়ে গিয়ে তার নির্বাচনী কেন্দ্রেই দল উপদল উপদলের আবার উপদল তৈরি করে শুধু সরকারি কাজের কমিশন লুটছেন। কিন্তু কাজের কাজ কিছুই যে হচ্ছে না তা সাধারণ মানুষ প্রকাশ্যেই বলছেন। তাদের অভিযোগ, মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের 6 নং ওয়ার্ডের একটি রাস্তা 33 বছরের পুরনো। 35টি পরিবার এই রাস্তা দিয়ে যাতায়াত করেন নিয়মিত। কিন্তু বামেদের এত বছর, রামেদেরও 6 বছর পেরিয়ে গিয়েছে, কিন্তু এই রাস্তাটিতে কোনো সংস্কারই হয়নি এখনও পর্যন্ত। স্থানীয়দের বক্তব্য, এই রাস্তা দিয়ে যান চলাচল করা তো দূরের কথা, পায়ে হাঁটাও দায়। স্থানীয় গ্রাম প্রধান মেম্বার থেকে শুরু করে মন্ত্রী বিকাশ দেববর্মার কাছেও রাস্তাটি সংস্কারের জন্য বারবার অনুরোধ জানানো হয়েছে, কিন্তু তারও কোনো হেলদোল নেই। প্রত্যেকেরই বক্তব্য হবে হবে, কিন্তু কবে হবে কেউ জানেন না। আর এর মধ্যে 35টি পরিবারের শতাধিক মানুষ এই রাস্তা দিয়ে চলতে গিয়ে প্রতিনিয়ত চূড়ান্ত ভোগান্তির শিকার হচ্ছেন, কিন্তু জনপ্রতিনিধিরা পর্যন্ত কোনো রকম গা লাগাচ্ছেন না। স্থানীয় মানুষেরা বলছেন, উন্নয়নের সমস্ত কাজ থেকে এরা প্রত্যেকেই যেভাবে কমিশন, এই রাস্তার কাজ থেকেও না হয় খেতেন, কিন্তু তারপরেও তো রাস্তাটি ঠিক হতো। এই গ্রামের কেউই এদেরকে বলেননি রাস্তা ঠিক করলে গ্রামের কাউকে কমিশন দিতে হবে, কিন্তু তারপরেও কেন এই রাস্তাটি ঠিক করছেন না তা কেউ জানেন না। স্থানীয় পঞ্চায়েত বলছে কাজটি পূর্ত দফতরকে দেওয়া হবে, শীঘ্রই তারা সংস্কার কাজ শুরু করবে, কিন্তু এই কথাও বলা হচ্ছে প্রায় 2 বছর ধরে। গ্রামবাসীরা বলছেন যেহেতু তাদের রুজি রোজগার তুলনায় কম এবং সবার বাড়িতে প্রচুর পরিমাণে জলাভূমিও নেই, ফলে এই রাস্তাটিতে যেহেতু নিত্য জল লেগেই থাকে, ফলে তারা বেশ কিছু হাঁস পালন করতে পারেন এই রাস্তায়। যখন পূর্ত দপ্তর ঠিক করবে তখন না হয় তারা হাঁস বিক্রি করে মুরগ কিনবেন। এই বিষয়ে পঞ্চায়েতের কাছেও তারা সরকারি হাঁস দেওয়ার দাবি জানিয়েছেন। এক গ্রামবাসী জানিয়েছেন পঞ্চায়েতকে হাঁস দেওয়ার দাবি করায় তারা জিজ্ঞেস করেছেন পুকুর আছে কিনা, তখন তারা বলেছেন তাদের এলাকার রাস্তাটি সরকারি পুকুর, ফলে হাঁস পালনে কোনো সমস্যা নেই। অথচ তাদের এলাকায় রয়েছেন জনজাতি কল্যাণ মন্ত্রী, তাও আবার তিনি বিকাশ, কিন্তু সেই মন্ত্রী বিকাশের কেন্দ্রেই কিভাবে এলাকার বিকাশ থেমে থাকে তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। 4 মাস ধরে বেতনহীন 100 জন স্পেশাল এডুকেটর, যারা অন্যের ঘরের মায়েদের মুখে হাসি ফোটাতে ব্যস্ত, আজ তাদের মায়েদের আকাঙ্ক্ষা শুনে কি? 4 মাস ধরে বেতন হচ্ছে না সক্ষম ত্রিপুরা প্রজেক্টের মাধ্যমে নিযুক্ত 100 জন স্পেশাল এডুকেটর অর্থাৎ বিশেষ শিক্ষকদের। 2021 সালের জুলাই মাসে তৎকালীন শিক্ষামন্ত্রী রতনলাল নাথের হাত ধরে রাজ্যের 400টি স্কুলে সক্ষম ত্রিপুরা প্রজেক্টের মাধ্যমে নিয়োগ করা হয়েছিল 100 জন বিশেষ শিক্ষককে, যাদের কাজ হলো দিব্যাঙ্গ ছাত্রছাত্রীদের শিক্ষা প্রদান করা এবং তাদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে আলোচনা করে তাদের সমস্যার সমাধান করা। প্রতিনিয়ত এই সমস্ত বিশেষ শিক্ষকরা যত্ন সহকারে তাদের কাজ করে যাচ্ছেন, অথচ মাসের শেষে অন্যান্য সরকারি কর্মচারীদের মতো বেতন হচ্ছে না তাদের, যার ফলে সংসার চালাতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে এই সমস্ত শিক্ষকদের। বহুবার এই সমস্ত শিক্ষকরা শিক্ষা দপ্তরের বিভিন্ন আধিকারিকদের কাছে ডেপুটেশন দেওয়ার জন্য তৈরিও হয়েছিল, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে তাদেরকে বারবার ফিরিয়ে দেওয়া হয়েছে। এই সমস্ত বিশেষ শিক্ষকরা প্রতিনিয়ত দিব্যাঙ্গ ছাত্রছাত্রীদেরকে লেখাপড়া মনোযোগ সহকারে শিখিয়ে যাওয়ার পরেও মাসের শেষে হচ্ছে না তাদের বেতন, যার ফলে একেবারে অসহায় অবস্থার মধ্যে দিন কাটাতে হচ্ছে তাদেরকে। 4টি সংস্থার মাধ্যমে সক্ষম ত্রিপুরা প্রজেক্টে, যেমন ইকফাই ইউনিভার্সিটি, ত্রিপুরা ফেরেন্ডো রিহেবিলিটেশন সেন্টার, মনফুট এইচএস স্কুল চম্পকনগর এবং মনফুট স্কুল আগরতলা ডুকলি, এই 4টি সংস্থার মাধ্যমে নিয়োগ করা হয়েছিল 100 জন বিশেষ শিক্ষককে। দুর্ভাগ্যের বিষয়, অন্যান্য শিক্ষকদের মতো শ্রম দেওয়ার পরেও মাসের শেষে বেতন না হওয়ায় ভীষণভাবে ক্ষুব্ধ 100 জন বিশেষ শিক্ষক রাজ্য সরকারের কাছে বিগত 4 মাসে তাদের প্রাপ্য শ্রমের মূল্য চেয়েছেন। আনন্দবাজার অনলাইনে প্রকাশিত বিশেষ খবরটি হলো, কারণ চিকিৎসা, রাজনীতি থেকে ছোট বিরতি নিচ্ছেন অভিষেক, আশা রাজ্য সরকার তাদের কাজ করবেন। চিকিৎসার জন্য রাজনীতি থেকে ছোট বিরতি নিচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সমাজ মাধ্যম এক্স সাবেক টুইটার হ্যান্ডেলে পোস্ট করে সেই কথা জানিয়েছেন খোদ অভিষেকই।
পাশাপাশি অভিষেক লিখেছেন, কেন্দ্র রাজ্য সংঘাতে বাংলার মানুষ তাদের আবাসের অধিকার থেকে বঞ্চিত। তৃণমূল প্রতিশ্রুতিবদ্ধ, ডিসেম্বরের মধ্যে তা পূরণ করা হবে।